কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। আমি সৌম্য মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ সোমবার। তো এর আগে একটু বলে দিই, এর আগে যে ঘটনাটা আমি বলেছিলাম সেখানে আমার একটু সিলি মিস্টেক হয়েছে। যে ভাইপো নিমাইবাবু যখন বলেছিল নির্মল কাকাকে যে, "আমি তোকে একটা পুঁটলিতে যদি আনতে পারিস ওই চিতার পাশ থেকে তোকে আমি একটা ভালো উপহার দেব।" তো উনি কিন্তু উপহারটা দিয়েছিলেন। অনেকেই প্রশ্ন করেছেন। আমি তার উত্তরেও দিয়েছি। উনি নিমাইবাবুর তখন ১২ বছর বয়স। উনি ওনাকে ওই নির্মল কাকু নিমাইবাবুকে গাত্রবন্ধন মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, খুব বড় মন্ত্র না, মানে ১০ অক্ষর। উনি যেটা বলেছেন আমাকে সেটাই বলছি। ১০ অক্ষরের মধ্যে উনি শিখিয়ে দিয়েছিলেন যে কীভাবে গাত্রবন্ধন করতে হয়। ঠিক আছে? এইটা নিমাইবাবু জানতেন এবং আমি আপনাদের সামনে আজকে বলে দিলাম। মানে দেখুন, একসাথে ৩-৪টে ঘটনা বলতে গেলে একটু সিলি মিস্টেক হয়। তো ঠিক আছে, চলুন আজকের ঘটনায় যাই। দেখুন, আজকের এই যে ঘটনাটা আমি বলছি আপনাদের, হুম? আ এই ঘটনাটা যে আমাকে পাঠিয়েছে, সেই ছেলেটি ভদ্রলোকের থেকে পারমিশন নিয়ে পাঠিয়েছে। পারমিশনটা নিয়েছে যে আমি তো এরকম চ্যানেলে আমি এই কনটেন্টগুলো আমি মানে করি, আ পাঠাই। বিভিন্ন জায়গায় কনটেন্ট আমি কালেক্ট করি। তো আ আমি কি দিতে পারি? তো তখন উনি বলেছেন যেহেতু আমি সরকারি পদে নিযুক্ত আছি, সরকারি কর্মচারী, তো সুতরাং নামধাম জায়গার নামটা ওমিট রাখতে, মানে বাদ দিয়ে বলতে। তবুও মোটামুটি আমি একটু মানে কারেন্ট একটু আমি দিয়ে দেবো আপনাদের। লোকেশনটা যাতে আপনারা বুঝতে পারেন, এটা পূর্ব বর্ধমানের ঘটনা। পূর্ব বর্ধমানের ঘটনা। এখন ঘটনাটাতে আমি ঢুকে যাচ্ছি। দেখুন, এই যে এইটা দেখতে পাচ্ছেন না? এই যে এটা একটা টেডি বিয়ার টাইপের ছোট্ট। আমার নাতির মানে খেলনার জিনিস। তো যাই হোক, তো ঘটনাটা ঠিক এইরকম একটা, এই যে বড় বড় ধরনের টেডি বিয়ারগুলো পাওয়া যায় না? এইগুলো নিয়ে একটা ঘটনা। দেখুন, আপনার গুপ্ত শত্রু আপনাকে প্রতিহিংসা পরায়ণবশত কিভাবে ক্ষতি করতে পারে এটা তার একটা জ্যান্ত মানে নিদর্শন, এবং কিছুটা সতর্কবার্তাও বলতে পারেন। এবার ঘটনাটা বলি। এই ভদ্রলোক সরকারি কর্মচারী, কিন্তু এনার বাড়িটা হচ্ছে পূর্ব বর্ধমানের কালনা কাটোয়া লাইন কোনো একটা জায়গায়। আমি জায়গাটার নামটা কিন্তু নিলাম না, কারণ ওর আশেপাশের সবাই কিন্তু ওনার পাড়া প্রতিবেশীরা সবাই এই ঘটনাটা জানে এবং তারা সাক্ষী, উইটনেস। উনি, ওই ভদ্রলোক, আপনার কলকাতায় একটা ঘর ভাড়া করে উনি থাকতেন। আবার ওই শনিবার টনিবার উনি বাড়ি চলে আসতেন। ঠিক আছে? এইভাবে উনি মানে মাঝে মধ্যে বাড়িতে আসতেন, যাতায়াত করতেন। এই ভদ্রলোকের ওই পূর্ব বর্ধমানে এই ভদ্রলোকের বিধবা মা, তার স্ত্রী এবং ২ টি কন্যা সন্তান আছে। একটির বয়স ১০ বছর, আরেকটির বয়স বোধহয় ৬ বছর। দুজনই মেয়ে, আর ওনার স্ত্রী আর ওনার মা। তো ওইখানে ওনাদের বাড়ি, কিন্তু উনি তো চাকরি সূত্রে সবসময় তো বাড়িতে থাকতে পারেন না, ওখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করাটাও সম্ভব না। তো উনি কলকাতাতে ভাড়া থাকতেন, মাঝে মধ্যে বাড়িতে আসতেন। তো একবার ঘটনাটা ঘটে কিন্তু ২০১৮ সালে। ২০১৮ সালে এই ঘটনাটা ঘটে। ওনার বড় মেয়ের বয়স তখন ১০ বছর। ঠিক আছে? তার মানে ১৮ সালে হলে আরও ৭টা বছর পেরিয়ে গেছে, এটা ২০২৫। তো ওনার ২০১৮ সালে ওনার বড় মেয়ের বয়স ১০ বছর। তা সেই ১০ বছরের জন্মদিন উনি পালন করেছিলেন খুব ধুমধাম করে। হ্যাঁ, যে কেউ ৫ বছরে করে, কেউ বা ১০ বছরে করে। ৫ বছরে হলো না, ঠিক আছে ১০ বছরে করে দেবো তোর একটা বার্থডে সেলিব্রেশন। তা প্রচুর লোককে নেমন্তন্ন করেছেন ভদ্রলোক। মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব মিলে মোটামুটি ২৫০-৩০০ লোক নিমন্ত্রিত হয়েছে। তো এইবারে যে ছেলেটি আমাকে পাঠিয়েছে সেও নিমন্ত্রিত ছিল, সে কাছেই থাকে, এই বাড়িতে যাতায়াত আছে। তো সেও গেছিল। তো এইবার ব্যাপারটা হয় কি জানেন, আমাদের বাড়িতে এই যে আমার আপনার বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন হয়, নানা রকম গিফট আসে। তো সেদিন তো আর গিফট টিফটগুলো খুলে দেখা হয় না। সব মিটে টিটে গেলে তারপরে পরের দিন সকালবেলায় সেই গিফট খোলার ব্যাপারটা শুরু হয়। দেখা হয় কে কী দিল, কে কী দিল।
এবার একটা জিনিস লক্ষ্য করবেন, কলকাতা শহরের পরে বা শহরতলিতে মোটামুটি এখন আর গিফটে কেউ নাম টাম লেখে না। কি আমি ঠিক বললাম তো? গিফটে কেউ নাম লেখে না, ওই হাতে করে আসে, কনের হাতে দিয়ে দিল, বা কারোর জন্মদিন এলো তাকে দিয়ে দিল, এই রকম খুব কম দেখা যায় নাম লেখার। কিন্তু এই নাম লেখার প্রবণতাটা একটু ইন্টেরিয়ারে যদি আপনি যান কলকাতা ছেড়ে, তাহলে এখনো কিন্তু প্রচলন আছে, যে শুভ জন্মদিনে অমুক কাকু, শুভ জন্মদিনে অমুক মাসি, এইরকম লিখে দেয়। তো এইবার সেই জন্মদিন পালন তো হয়েছে, লোকজন খেয়ে দিয়ে চলে গেছে, পরদিন সেই গিফটগুলো খুলেছে। এবার খুলে সেখানে মেয়েটি রিস্ট ওয়াচ থেকে শুরু করে চুড়িদার, কুর্তি, অমুক তমুক অনেক কিছু পেয়েছে, দেওয়াল ঘড়ি, তো অনেক কিছু পেয়েছে। তা প্রত্যেকটাতেই সবাই মানে তাকে আশীর্বাদ করে তার নামটা লিখেছে, অমুকের শুভ জন্মদিনে অমুক, এইরকম করে লিখেছেন। একটা একটা উপহারে সেটা যে কে দিয়েছে সেটা কিন্তু জানা গেল না, কারণ তাতে কোনো নাম লেখা নেই। বুঝতে পেরেছেন? কোনো নাম লেখা নেই, জানাও গেল না যে ওটা কে দিয়েছে। সেটা ছিল একটা মস্ত বড় একটা টেডি বিয়ার, বড়, আমি স্যাম্পল সাইজ এইরকম ছোট একটা দেখালাম, কিন্তু সেটা ছিল খুব বড়, বড় আকার। কিন্তু কে দিয়েছে খোঁজ পাওয়া গেল না। তো যাই হোক ভাই, দিয়েছে হয়ে গেছে, সব মিটে গেছে, ভদ্রলোকও কর্মক্ষেত্রে ইয়েতে চলে এসছেন। এবার ওনার মিসেস আর ওই দুই মেয়ে তারা একটা ঘরে শোয়, আর ওনার মা তিনি আর একটা ঘরে শোন, এরকমভাবেই। তা ওই ভদ্রমহিলা রাতে যখন ডিম লাইট জেলে শুয়ে থাকেন, তখন টেডি বিয়ারটা হয়তো ঘরের মধ্যেই কোনো একটা জায়গায়, উঁচু জায়গায় রাখা আছে, কোনো টেবিলে হোক বা ইয়েতে হোক রাখা আছে। উনি একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করেন, যে হঠাৎ দেখতে পান যে টেডি বিয়ারের চোখ দুটো যেন মানে সেই জল জল করছে, মনে হয় যেন জীবন্ত। ঠিক আছে, এদিকে ঘরে কিন্তু ডিম লাইট জ্বলছে, কিন্তু সেই টেডি বিয়ারের চোখ যেন জল 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 করছে, মনে হয় তাকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশ দেখছে আর কি, ঠিক এরকম একটা ইয়ে। উনি একটু ঘাবড়ে গেলেন, বলে এটা কি সম্ভব? এই টেডি বিয়ার এরমভাবে তাকাচ্ছে। হুম, যাই হোক, সেদিনটা তো গেল। এর দুদিন বাদে, এর ঠিক দুদিন বাদে, এটা কিন্তু রোজ না, রেগুলার ওয়াইজ না, এর ঠিক দুদিন বাদে উনি আবার শুয়েছেন, শুয়ে ডিম লাইট জেলে শুয়েছেন, ওর শাশুড়ি পাশের ঘরে, দুই মেয়ে। এইবারে উনি রাত্রিবেলাতে দেখছেন যে ওই টেডি বিয়ার, হ্যাঁ, সে যেন এইরকমভাবে ঘুরে ঘুরে সব দিক এরকম দেখছে। আর ঘরের মধ্যে ভদ্রমহিলা বলছেন যে ঘরের মধ্যে যেন অনেক লোকজন হাঁটছে, তাদের নিঃশ্বাস পড়ার শব্দ আমি কিন্তু পাচ্ছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এবং এগুলো কিন্তু যে রেগুলারাইজ হচ্ছে সেটা নয়, আমি আপনাদের আগেও বলি, কয়েকদিন ছাড়া ছাড়া এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এগুলো। এরপর যেটা হলো সেটা হলো আর খানিকটা মারাত্মক। কিরকম হলো আপনাদের বলি। উনি, ওই ভদ্রমহিলা শোন, ওনার কোলের কাছে ছোট মেয়েটা, তার পাশে বড় মেয়ে শোয়। ওই বড় মেয়ে একদিন মাঝরাতে উঠে বসেছে, উঠে বসে বলছে, এই আমার সারা গা হাত পা জ্বলে গেল, আমার সারা গা হাত পা জ্বলে গেল, আমার গায়ে জল দাও, আমার গায়ে জল দাও, আমার জ্বলে পুড়ে গেল, আমার জ্বলে। এবার ভদ্রমহিলা উঠে গেছেন, পাশের ঘরে মেয়েটির ঠাকুমা সেও উঠেছেন, মানে ভদ্রলোকের মা, তিনিও উঠেছেন, যে কী হয়েছে কী হয়েছে। সে খালি বলছে আমার জ্বলে গেল, অমুক করে, অনেক কষ্টে তো তাকে তো মানে মোটামুটি শান্ত করা হলো। এগুলো কিন্তু চলছে, দেখুন এইরকমভাবে না, 1 মাস 1.5 মাস এগুলো কিন্তু পেরোচ্ছে। তো ভদ্রলোক এলেন, তো এসে সমস্ত কিছু শুনে টুনে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তো ডাক্তারের কাছে নিয়ে যেয়ে ডাক্তার সব পরীক্ষা টরীক্ষা করলেন, কিছু টেস্টও দিলেন। কিন্তু মানে ওই যে বলছে শরীরের ভিতর জ্বলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এখন চিকিৎসা পরিষেবা এগুলো কী ধরনের টেস্ট হয় আমি তো বলতে পারবো না, আমি ডাক্তার নই। তা যা যা টেস্ট করবার উনি করেছেন, কিন্তু কোনোটাতেই কোনো কিছু পাওয়া যায়নি, সব কিছুই স্বাভাবিক, নর্মাল। তো ডাক্তারবাবু তখন বললেন যে এ তো সব ঠিকই আছে, এটা মনে হচ্ছে, তো এগুলো কোনো তো ব্যাপার না, চিকিৎসা জনিত মানে শরীর সংক্রান্ত কোনো ব্যাপার নয়, কারণ আপনার মেয়ে সব কিছুই নর্মাল রয়েছে। এবং মেয়েটা যে রোজই এরকম করতো তা নয়,
ওইরকম মাঝে মধ্যে 2-4 দিন বাদে বাদে ছাড়া ছাড়া উঠতো, আমার জ্বলে যাচ্ছে, আমার জ্বলে যাচ্ছে, হ্যাঁ, আমার গায়ে জল ঢালো, আমার জ্বলে যাচ্ছে, এ করে যাচ্ছে, এইরকম শুরু করে। এইরকম ভাবে ভাবে মানে মাস 2 পেরিয়ে গেছে, জানেন তো, 3 মাসের মাথায় পড়েছে। সবচেয়ে আশ্চর্য ঘটনা, একদিনকে বীভৎস ঘটনা ঘটলো। ভদ্রমহিলা শুয়ে আছে, ওনার কোলের কাছে ওই ছোটটিকে নিয়ে শোন, আর পাশেই বড় মেয়ে শুয়ে আছে। তো উনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ উনি কিসের ঠুকঠাক শব্দ একটা হচ্ছে, ওনার চোখটা খুলে গেছে। খুলে উনি যে দৃশ্য দেখছেন, মানে আমি আপনাদের বলছি, ওই ওনার বড় মেয়ে, সে রান্নাঘর থেকে একটা স্টিলের ফল কাটা হোক বা সবজি কাটা হোক, কোনো একটা ছুরি সে নিয়ে তার ছোট বোনের বুকের উপরে এইরকম করে হাত তুলে আছে, মানে মেরেই দেবে। এইবারে বিকট জোরে চিৎকার করে উঠেছে ওই ভদ্রমহিলা। সে মেয়েকে আর থামানো যাচ্ছে না, তার গায়ে কি শক্তি, বুঝতে পেরেছেন? এবার ওই চিৎকার শুনে পাশের ঘর থেকে ওনার শাশুড়ি উঠেছেন, মানে ভদ্রলোকের মা উঠে গেছেন, তারা চিৎকার শুরু করেছেন। ফলে আশেপাশের বাড়ি থেকে লোক ছুটে এসছে, কি হয়েছে কি হয়েছে, তারা দেখছে ওই মেয়ের হাতে এরকম ছুরি, ছাড়ানোর চেষ্টা করছে, সে তার ওই বোনকে মারবেই, এরকম একটা ব্যাপার। ভদ্রলোক আবার বাড়িতে এলেন। বাড়িতে এসে তখন পাড়া প্রতিবেশীরা বলল যে দেখুন এইরকম এরকম ব্যাপার, তো কালকেও এই হয়েছে, আমার মনে হয় যে এটা ওই কাজ নয়, আপনি একটা গুণিন বা ওঝার শরণাপন্ন হওয়া যাক, ভালো গুণিন কিন্তু আছে। এবং সেটা ভালো গুণিনকে পাওয়া গেল। তো পাওয়ার পরে সেই গুণিন ভদ্রলোক এসছেন। গুণিন ভদ্রলোকের কাঁধে কোনো ঝোলা ঝালি এসব কিন্তু কিচ্ছু নেই, প্লেন হাত পায়ে উনি এসছেন, গেরুয়া জামা পরা আর ধুতি পরা। তো এসেছেন, তো এসে যাই হোক ঘরে বসেছেন, ঘরে বসে সব টালুস টুলুস করে তাকিয়ে 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 সব দেখছেন। তো দেখতে দেখতে ভদ্রলোকও সেন বাড়ি ছিলেন, কারণ উনি আসবেন। তো ছুটি নিয়েই থাকুক আর যাই থাকুক, ছিলেন বাড়িতে। তো ওই গুণিন বলছে, আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে নতুন কোনো জিনিস এসেছে, নতুন কোনো জিনিস? ভদ্রলোক বলছেন তো না, ভদ্রমহিলাও বলছেন না, আমাদের বাড়িতে তো নতুন কোনো জিনিস আসেনি। তো বললেন না, এসছে, আপনি ভালো করে ভাবুন তো, নতুন কিছু মানে আপনি কিনেছেন বা এসছে আপনার বাড়িতে এরকম কিছু? তো ভদ্রলোক বলছেন না না, আমি তো কোনো আসবাবপত্র বলুন বা কোনো সাইকেলও বলুন বা মোটর বাইক বলুন, আমি কিছু কিনিনি, একটা বিছানার চাদর পর্যন্ত কেনা হয়নি 3 মাসে, মানে। তা বললেন না, কিছু তো নতুন কিছু তো এসছে, আপনি ভালো করে ভেবে বলুন। তখন বলছে যে 3 মাস আগে আমার মেয়ের আহ, মানে 10 বছরের জন্মদিন আমি পালন করেছিলাম, তখন কিছু অনেক লোক, প্রায় শতিনিক লোক আমি নিমন্ত্রিত ছিল, তারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, হ্যাঁ, তা তারা গিফট দিয়েছিল, এছাড়া তো আর তো কিছু নেই, নতুনের মধ্যে তো এছাড়া তো কিছু পাচ্ছে না। তখন গুনিন বলছে ওই গিফটগুলো কোথায়, ওই গিফটগুলো কোথায়? তো তখন ভদ্রলোক আর ভদ্রমহিলা বলছেন দেখুন, গিফট তো সব নেই, ধরুন মেয়ে গোটা দিনে রিস্ট ওয়াচ পেয়েছে, সেগুলো আত্মীয়র মধ্যে ভাগ করে দিয়েছি, ভালো কুর্তি বা চুড়িদার সেগুলোও ভাগ করে দিয়েছি, অনেক জিনিস তো আত্মীয়দের মধ্যে ভাগাভাগি করে দিয়েছি, কয়েকটা জিনিস পড়ে আছে, তা বলে যে কটা পড়ে আছে ও কটাই নিয়ে আসুন, খালি টাকা পয়সা বা অনেকে গিফট চেক দেয় ওসব বাদ দিয়ে, টাকা পয়সা যদি কেউ দিয়ে থাকে আপনি আলাদা রেখে থাকেন, ওগুলো আনবেন না, গিফট যে কটাই আপনার ঘরে পড়ে আছে সেই কটাই নিয়ে আসুন। এবার নিয়ে আসতে তুলে দেয়াল ঘড়ি, সেই কুর্তি, অমুক তমুক বা রিস্ট ওয়াচ যা ছিল, এবার এই বড় সাইজের এই টেডি বিয়ার সেটাকেও নিয়ে এসছে, বলে এই একটা আছে এই। উনি টেডি বিয়ারটাকে দেখে বলছেন যে এই তো সমস্যার মেইন কারণ, এই তো সমস্যার মেইন কারণ। তো বলছে সে কি? তা বলছে হ্যাঁ, এটা কে দিয়েছে আপনাকে? তা বলছে দেখুন, এই গিফটটাতে কোনো নাম লেখা ছিল না, সুতরাং অত ভিড়ের মধ্যে কে দিয়েছে আমি বলতে পারবো না। বললো আপনি জানতে পারবেন কে দিয়েছে আপনাকে, সে প্রতিহিংসা পরায়ণ বশত আপনাকে এটা দিয়ে গেছে,
এবং সমূলে আপনার মানে ক্ষতি করবার জন্য, এবং আপনি যদি আরও বেশি দেরি করতেন, বড় বিপদ, সবচেয়ে বড় বিপদ আপনার বড় মেয়েকে নিয়ে, একে বাঁচানো যেত না। এরপরে আরও নানা রকম আপনার ক্ষতি হতো। আপনি গিফটগুলো নিয়ে আপনারা চলে যান ভিতরে, যেখানে রাখুন, খালি এই টেডি বিয়ারটাকে এখানে রাখুন, পুতুলটাকে এখানে রাখুন। পুতুলটা এখানে রেখে তো ওই গুনিন বলছে, পাড়ার লোকজন ছিল, তা তাদের বলছে আপনারা সবাই বাইরে যান, বাড়ির লোককে বলে আপনারা বাইরে যান। তখন ভদ্রমহিলা আর ভদ্রলোককে বলছে, আচ্ছা আপনার মেয়ে যে ছুরিটা দিয়ে আপনার ওই ছোট মেয়েকে মারতে গেছিল সেটা আছে? তা বলছে হ্যাঁ আছে। বলে নিয়ে আসুন তো। তো ওই ছুরিটা এনে দিয়েছে। বলে ঠিক আছে, একটা মোমবাতি দিন। একটা মোমবাতি চেয়ে নিয়েছে, নিয়ে বলছে আমি ঘরের দরজাটা বন্ধ করছি, ঠিক আছে, কেউ ঢুকবেন না, ঢোকার চেষ্টা করবেন না, দরজায় কেউ টোকাও দেবেন না। দরজা যখন আমি নিজে খুলে দেব তখন আপনারা আসবেন, দেখবেন, হ্যাঁ, তখন যা বলার আমি বলবো, তার আগে কেউ দরজার টোকা মারবেন না। তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, উনি দরজা দিয়ে দিলেন, ওই ছুরিটা নিলেন, মোমবাতি নিলেন। এইবারে কিছুক্ষণ বাদে উনি দরজা খুলেছেন, বেশ কিছুক্ষণ বাদে দরজা খুলে এবার পাড়া প্রতিবেশীরাও দেখে অবাক, জানেন, দেখছে উনি ওই পুতুলটার ওই যে টেডি বিয়ারটার পেটটাকে এরকম ওই ছুরিটা দিয়ে চিরেছেন। চিরে তার মধ্যে দেখাচ্ছে ভাঙা শাখা, সিঁদুর, মাথার চুলের টুকরো, কাপড়ের টুকরো, মানে নানাবিধ। তখন ভদ্রলোক ওই গুনিন বলছে যে এগুলো জানেন এগুলো কি? এগুলো আগুনে পুড়ে যাওয়া কোনো মহিলার মানে অঙ্গের জিনিস। আপনাকে যে গিফটটা দিয়েছে সে এইটাকে কিনেছে, পুতুলটা কিনে কোনো গুনিনের সাহায্য নিয়ে সে এর পেটের মধ্যে এইগুলোকে পুড়েছে, পুড়ে খুব সুনিপুণভাবে সেলাই করে, আর এ তো লোমশালা, আপনি বুঝতেও পারবেন না, ধরে হাতে দিয়ে দিয়েছে এবং আপনাকে দিয়ে সে চলে গেছে। এবং আমরা তো গুণিন, বলতে পারি যে মহিলার ওই ভাঙা শাখা, সিঁদুর, মাথার চুল, কাপড়ের টুকরো যাই আছে এর মধ্যে, দেখছেন আপনারা, সবই দেখতে পাচ্ছেন, এটা কোনো আগুনে পুড়ে যাওয়া কোনো মহিলার শরীরের বা অঙ্গের পরিধান বা এইগুলো দিয়ে মানুষকে ক্ষতি করে। তো নাম আপনি জানতে পারবেন, আপনাকে কে দিয়েছে আপনি বুঝেও যাবেন, তবে কাজ করতে হবে। তারপর যে কি বললো, দেখুন এটা করতে গেলে একটা বড় যজ্ঞ করতে হবে, তাহলে কিন্তু বিরাট ক্ষতি হবে। এখন আপনারা অনেকে ভাবতে পারেন এই গুণিন ওঝারা নানা রকম ধাঁধা টাঁধা করে, কিন্তু না, উনি কিন্তু পরিষ্কার বলেছিলেন প্রায় 1.5 লক্ষাধিক টাকা খরচা হবে। আপনি সেটা ভেবে দেখুন। আমি ফর্দ বানিয়ে দিয়ে যাব, যেদিন যজ্ঞ হবে দুপুরে হবে, এবং সেই সাথে আপনার যে গৃহদেবতা আছে, আপনার ঠাকুরের সিংহাসনে যে তারও পুজো হবে। যা যা জিনিস লাগবে আপনি সমস্ত আনবেন। আমি একা আসবো না, আমার সাথে আরো 3জন আসবেন, এইরকম গুণিন বা তন্ত্রধারী আরো 3জন আসবেন আমার সাথে, তারাও থাকবেন। বিরাট মাটি খুঁড়ে সেই তার মধ্যে কাঠ ফেলে সেই যে বিশাল যজ্ঞ হবে সেরম না, হোমকুণ্ড যেগুলো পাওয়া যায় তার মধ্যেই যজ্ঞটা হবে, বুঝতেই পারছেন। এবং খরচা কিন্তু এই পড়বে। আর একটা কাজ করতে পারেন, আপনি আমাকে 1 লাখ টাকা দিতে পারেন, সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করে আমি নিজে করে দেবো। তো ভদ্রলোকের দেখুন, ভালো চাকরি করতেন, কোনো অসুবিধে ছিল না, একটা মেয়ের জীবন নিয়ে টানাটানি বা পরিবারের ক্ষতির ব্যাপারে, হ্যাঁ, সেখানে যদি মানে 70-80 লাখ টাকাও হতো, ভদ্রলোক হয়তো বের করে দিলেন, নে ভাই আমার জমানো যা আছে দিয়ে দিলাম, আগে তো বাঁচি। তো যাই হোক, ভদ্রলোক বললেন ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝবেন করুন, আমি রাজি। তা বলে এটা হয়ে গেলে আপনি বুঝতে পারবেন কে আপনাকে এটা দিয়েছে, আমি তো আপনাকে বলে দিলাম। তো দিন একটা ঠিক হলো, সেই দিনে 4জন এলেন ওই গুনিনের সাথে, মানে গুনিন আর তার সাথে 3জন, টোটাল 4জন এসে দিনের বেলায় যজ্ঞটা হয়েছিল, হোমযজ্ঞ দিনে হয়েছিল, এবং বললো যে ওই হোম কুণ্ডেই হয়েছিল।
তো যে ছেলেটি আমাকে পাঠিয়েছে সে বলছে, ওদিনকে কাকু আমি ছিলাম না, আপনি জানেন যে আমার তো প্রফেশন আপনি জানেন, তো আমি সেদিন থাকতে পারিনি। কিন্তু পরে পাড়ার লোকের কাছে এসে শুনেছিলাম যখন নাকি হোমটা হচ্ছে, কালো ধোঁয়ায় চারপাশটা ভরে গেছে। অতটুকু হোমকুণ্ডে হোম হচ্ছে, বলছে কালো করে ফেলেছে জায়গাটাকে, বুঝতে পারলেন? তো এইবার গৃহদেবতার পুজো হলো, সব হলো, এবং ওই যে পুতুলের পেট কেটে যে সমস্ত ওই শাখা সিঁদুর টিন্দুর কাপড়ের টুকরো মাথা যা যা পাওয়া গেছিল সবগুলোকে তো একত্র করে উনি বললেন যে দেখুন, এখানে যে যে ফল মিষ্টান্ন বা যা কিছু আছে, ফুল টুল যা কিছু আছে, এগুলো কিন্তু এই ধরনের প্রসাদ কিন্তু কেউ খেতেও পারবে না, আপনি ঘরে রাখতেও পারবেন না, টোটালটা একটা বস্তায় ভরবেন আমার কাজ শেষ হয়ে গেলে, সব কিছু এক টুকরো যেন পড়ে না থাকে, সমস্ত ভরে শ্মশানে দিয়ে আসবেন। আপনারা জানেন যে শ্মশানে মৃত মানুষকে নিয়ে গেলে তার বালিশ ফালিশগুলো একটা জায়গায়, চাদর ফাদর সব এক জায়গায় ফেলে দেয়, খাটটাও এক জায়গায় ফেলে দেয়, ওগুলো জ্বালিয়ে দেওয়া হয় এখনকার দিনে। তা বলছে আপনারা শ্মশানে জ্বালাতে হবে না, আপনারা রেখে চলে আসবেন, যেখানে ওই মরার বালিশ টালিশ ফেলে ওখানে ফেলে দিয়ে আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু এই ফল মূল কিচ্ছু যেন একটাও বাড়িতে না থাকে, এবং আপনি বুঝে যাবেন কে আপনার এই ক্ষতিটা করেছিল। তা বলছে কী করে বুঝবো? তখন এই গুণিন বলছেন ও মরবে, বলছে ও মরে যাবে, তাহলে আপনি বুঝে যাবেন যে কে। তো গুণিন ওই কাজটা করে দিয়ে গেছিলেন, এবং এর ঠিক 4-5 দিনের মাথায় ভদ্রলোক জানেন ওনারই প্রতিবেশী এক মহিলা গায়ে আগুন দিয়ে মারা যান, এবং উনি খুব মাইনরলি তিনি চিন্তা করে দেখেন যে এই ভদ্রমহিলার সাথে ওয়ান্স আপন এ টাইম একটু হিচকাহিচকি ছিল, মানে একটু দ্বন্দ্ব, একটু এরকম একটু ছিল। তো এরকম অনেক সময় হয় না, আমরা ধরুন এক পাড়াতে থাকি, কোনো পাড়া প্রতিবেশীর সাথে আপনার একদিনকে একটা মানে কথা কাটাকাটি বা কিছু একটা হলো, আবার সেটা চেপেও গেল, কিন্তু এই কেউ কেউ আবার প্রতিহিংসাটা মনের মধ্যে করে রাখে, মানে দমিত করে রাখে যে সুযোগ পেলে তোকে আমি দেখাবো। এখন অনেক সময় হয় কি, কোনো সময় ভাই কথা কাটাকাটি হয়েছিল, এই বাড়ির লোককে নিমন্ত্রণ করবো আর পাশের মহিলাকে বলবো না, এটাও তো ঠিক না। কোনো এক সময় হয়েছিল, ঠিক আছে, তাকেও বলি, ইনি ভালো মানুষ, ইনি নিমন্ত্রণ করে এসেছিলেন, সে এসছেও, সে গিফটও দিয়ে গেছে, কিন্তু সর্বনাশ করার জন্যই গিফটটা দিয়ে গেছে, মানে সে তার হিংসাটা বেশ ভালো মতো পুষে রেখেছে, এবং ভদ্রমহিলা মারা গেছে আগুনে পুড়ে। তো এটা একটা, ধরুন, মানে কি বলবো, এটা একটা ঘটনা বা এটা একটা সতর্ক বার্তাও বলতে পারেন। আমাদের এখানে ধরুন এইসব জিনিস হয় না, এগুলো সচরাচর এগুলো দেখা যায় না, কিন্তু জানেন এই সমস্ত জিনিসপত্র, এইসব পাপেট দিয়ে অনেক সময় অনেক কিছু ক্ষতি করতে পারে। যাই হোক, আমি ঘটনাটা আপনাদের বললাম, আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আজকে এই ঘটনাটা কিন্তু আপলোড করতে দেরি হবে, আমি একটা পোস্টে বলেছিলাম যে আমি ঘটনা বলবো, কিন্তু একটু দেরি হবে, মানে বললাম না, আমার বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন কাজ পড়ে যাচ্ছে। আমি একটু আগে জাস্ট ব্যাংক থেকে এলাম, এসে তারপরে আমি মানে ঘটনা বলতে বসে গেছি, তারপরে এটা আপলোড করব, তারপরে চান করব, তারপরে খাবো, বুঝুন। তাহলে এখন কটা বাজে, তা আমার কত বেলা হবে। কিন্তু একটা নৈতিক দায়িত্ব থেকে যায়, আপনারা অনেকে বসে থাকেন ঘটনা শোনার জন্য, তা ঘটনাটা কেমন লাগলো আমাকে জানাবেন। চলুন আমি পরের ঘটনায় যাই। এই ঘটনাটা অঙ্কিত সাহা বলে একটি ছেলে আমাকে পাঠিয়েছে। এই অঙ্কিতদের বাড়িটা আমি একটু বলে দিই। দেখুন, অনেক জায়গায় তো অনেক কিছু বারণ থাকে যে জায়গার নামটাম না নিতে, কারণ প্রমিনেন্ট হয়ে যায়, ইন্ডিকেট হয়ে যায়, সেই জন্যই না। এটা হচ্ছে রানাঘাট গেদে লাইনের কোনো একটা স্টেশন, অর্থাৎ রানাঘাট থেকে একটা দুটো স্টেশন বাদে সেই জায়গাটা। তা অঙ্কিত বলছে যে অঙ্কিতের ওইখানে অঙ্কিতদের বাড়ি, এবং অঙ্কিত বলছে যখন আমার 10-11 বছর বয়স তখন এই ঘটনাটা ঘটে। বলছে আমার বাবা রানীগঞ্জের একটা ইংলিশ এই হিন্দি মিডিয়াম স্কুলের বাংলার শিক্ষক ছিলেন, হাই স্কুলের, সরকারি স্কুল, কিন্তু সেটা হিন্দি মিডিয়াম রানীগঞ্জে। উনি বাংলা শিক্ষক ছিলেন। তো উনি তো থাকতে পারতেন না বাড়িতে, ওই শনিবার স্কুল শেষে হাফ হতে হয়তো চলে আসতেন বাড়িতে, আবার শনিবার রোববারটার থেকে আবার ভোর রাতে ট্রেন ধরতেন। তখন বলছে যে আমাদের এখান থেকে ফার্স্ট ট্রেনটা ছিল 4:22,
ধরে বাবা পৌঁছে যেতেন, পৌঁছে স্কুল জয়েন করে যেতেন। তো অঙ্কিত বলছে যে কাকু আমাদের বাড়ি থেকে বেরোলে, মানে সেই সময়ের কথা বলছি, আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার পরে একটা মাঠ আছে, তার পাশে একটা খেজুর গাছ আছে। ওই জায়গাটা না খুব অন্ধকার কাকু। আর ওই জায়গাটায় কতগুলো আনন্যাচারাল ডেথ হয়ে গেছে, মানে গলায় দড়ি বা বিষ খেয়ে ওখানে পড়ে আছে, এইরকম ঘটনা কিন্তু ঘটেছে। কতগুলো আনন্যাচারাল ডেথ বলে, যাদের আমরা কিন্তু চিনি, আশেপাশেরই লোক, এরকম হয়েছে। তো বলছে যে তখন আমার 10 বছর বয়স, 10 কি 11। তো আমি ছোট বললে, আমাদের বাড়িতে একটা বাজাজ M80 তখন ছিল। তো বলছে যে বাবা স্কুল থেকে যে শনিবারে আসতেন, মা একটু ভালো মন্দ রান্না করতেন, কারণ ওখানে উনি যে বাকি 6 দিন থাকতেন, উনাকে তো হাত পুড়িয়ে খেতে হতো। মানে কি আর খাবেন, পুরুষ মানুষ আর কি অত পরিচর্যা করে রান্না বান্না হয়? ওই সিদ্ধ ভাত এই টাইপের। তাই বলছে আমার বাবা যখন আসতো, বাবা যেদিনকে এবার চলে যাবে, মা না খাবার গুছিয়ে দিত। তা একবার এরকম হয়েছে কি, ভরা শীতকাল ভরা শীতকালে আমার বাবা এসছেন এরকম শনিবার দিন। তো শনিবার ছিলেন, রোববারও ছিলেন। রোববার বললো ইলিশ মাছ এসেছিল বাড়িতে। ইলিশ, এখন তো ইলিশ সব সিজনেই পাওয়া যায়, এখনো বাজারে ঢুকলে আপনি ইলিশ পাবেন। তাহলে ইলিশের মা দুটো পদ রান্না করেছিল। বলে একটা ইলিশ মাছের ঝোল হয়েছিল, আর একটা ইলিশ মাছের মাথা দিয়ে ওই চচ্চড়ি টাইপের একটা জিনিস তৈরি করেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়ে হয়, চচ্চড়িও খাওয়া যায়, যাই হোক করেছিলেন। এবার বলছে রোববার দিন তো, এই সোমবার একদম ভোরে বাবা ফার্স্ট ট্রেন ধরে নেবেন। তা বাবা করতেন কি, মানে অঙ্কিত বলছে যে ওই M80টা নিয়ে বললো আমাদের এখান থেকে স্টেশন হেঁটে গেলে 12 মিনিট, আর ওই স্কুটার টুটারে গেলে 4-5 মিনিট লাগবে এরকম। তা বাবা ওই M80টা নিয়ে বেরিয়ে, মা খাবারটা গুছিয়ে দিয়েছে। মা রাত্রে ওই ইলিশ মাছ, ওই চচ্চড়ি সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে ঠান্ডা। তারপরে একে বাইরে ঠান্ডার সময়, শীতকাল। তা বলছে যে মা ওগুলো ব্যাগে ভরে দিয়েছে বাবা। বাবা M80টা নিয়ে চালাতে চালাতে যাচ্ছে। ঠিক ওই খেজুর গাছটা যখন, ওই জায়গাটা যখন এসছে, ওনার বাবা বুঝতে পারছেন যে কেউ একজন লাফ দিয়ে ওনার ওই M80র পিছনে বসলো। পরিষ্কার দেখুন, আপনি মোটর বাইক বা স্কুটার চালাচ্ছেন, আপনার পিছনে ধপ করে কেউ, আমি সবারই হয়ে উঠে গেলাম, আপনি তো বুঝতে পারবেনই। প্রাইভেট গাড়িতেই বোঝা যায়। কেউ উঠলো, উনি বুঝতে পারলেন। উনি না এইবারে ঘাবড়ে গেছেন, কিন্তু খুব বেশি জোরেও টানতে পারছেন না গাড়িটা। গাড়ি ওইভাবে মানে জড় ভরতের মতো গাড়িটাকে এগিয়ে 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 নিয়ে যাচ্ছেন। এবং উনি বলছেন যে তার যে শ্বাস প্রশ্বাস ছাড়ছে, নিঃশ্বাসটা, বলে আমার ঘাড়ের কাছে, আমার গলার কাছে পড়ছে। বলছে ঠান্ডা। সাধারণত আপনি এরকম নিঃশ্বাস ছাড়লে একটু গরম ভাব বেরোয়, উষ্ণ। কিন্তু বলছে সে শ্বাস প্রশ্বাস করছে ঠান্ডা, মানে আমার গলা ফলার এখানে ঠান্ডা লাগছে। এবং কখনো কখনো বলছে সে যে আমার পিঠের উপর একটা হাত এরকম দিয়ে আছে, আমি সেটা বুঝতে পারছি যে আমার পিঠের পরে হাত দেয়া। তো তখন বুঝুন একটা মানুষের কি অবস্থা হয়, চারপাশ অন্ধকার, শীতকালে সেই ফার্স্ট ট্রেন ধরা। তাও বলছে সম্ভবত 4:22 এ ফার্স্ট ট্রেনটা ছিল। তো বলছেন উনি যাচ্ছেন ওরকম করতে করতে ওদের ওখানে কিছু দূর এগোলে একটা লোকনাথ মন্দির পড়ে। লোকনাথ বাবার একটা মন্দির বলে, ওই মন্দিরের সামনে আসতেই বাবা পরিষ্কার বুঝলেন কেউ লাফ দিয়ে সরে গেল, পিছনটা হালকা হয়ে গেল। উনি তো ওই শীতের মধ্যে ঘেমে নেয় একসাথে, জানেন তো। তা ওই M80টা রাখতেন উনি বোধহয় ওনার শ্বশুরবাড়ি পাড়াতে, ওইখানে রেখে ওখান থেকে স্টেশনের কাছে ওইখানে চলে যেতেন। তো সেইখানে উনি কাউকে কিছু বলেননি, M80টা ওখানে রেখে উনি ট্রেন ধরে বাড়ি চলে গেছেন। এবং যত সময় রানীগঞ্জে পৌঁছে গেছেন, পৌঁছে যখন ওই খাবার খুলেছেন, দেখছেন টোটালটাই পচা। টোটালটাই মানে মাছ দিয়ে, মানে রীতিমতো যখন টিফিন কারির ঢাকনা খুলেছেন, মানে বাটির ঢাকনা খুলেছেন, পচা গন্ধ বেরোচ্ছে। উনি কোনো রকমের স্নান করে ওই খাবার খেতে গিয়ে দেখেন ওই অবস্থা। উনি আর খাননি, না খেয়ে উনি স্কুলে দৌড়ে চলে গেলেন। সারা রাত ফ্রিজে ছিল,
বাইরে ভরা শীতকাল, কি করে শান্ত নষ্ট হওয়ার তো কথা না। এর আগেও বহুবার উনি ওনার মানে অঙ্কিতের মা উনি গুছিয়ে গাছিয়ে দিয়েছেন, কোনোদিন কোনো কিছু পচেনি, ইয়ে হয়নি। পার্টিকুলার ওই ডেটে কিন্তু এটা হয়ে গেল, যেদিন ওনার সঙ্গে ঠিক এইরকম ঘটনাটা ঘটেছিল। তো উনি পরের শনিবারে বাড়িতে এসে বলেছেন ওনার মাকে, মানে অঙ্কিতের ঠাকুমাকে বলেছেন, ওনার স্ত্রীকে বলেছেন। তারা তো শুনে অবাক, তো বলে ঠাকুমা একটু ঝাড়তে ঝাড়তে পারতো। ঠাকুমা বাবাকে ঝেড়ে দিলেন, ঝেড়ে দিয়ে বলছে আমাদের পাড়া একজন মহিলা আছেন, মানে উনি খুব ভালো জানেন এগুলো, খুব ভালো জানেন, উনি বলে দিতে পারেন, মানে গুণিন টাইপের। তা ঠাকুমা বাবা ওনাকে ডেকেছে, ডেকে বাবার কথা সব বলেছে। উনি বলে পরিষ্কার বললেন, একটা নাম বলে দিলেন, বলে ও ধরেছিল, পরিষ্কার নামটা বলে দিলেন। এখন সে নামটা আমি উচ্চারণ করতে পারবো না, বলে যে ও ধরেছিল, আপনার ছেলেকে ও ধরেছিল, এবং খাবার পচে গেছিল। তবে যে হ্যাঁ, বলে ঠিক আছে, বেশি কিছু হয়নি, এটাই রক্ষা। ওই লোকনাথ মন্দির সামনে পড়েছিল বলে ও বেশি কিছু করতে পারে, এবং ওই লোভেই ও উঠেছে। তো এইটা ছিল অঙ্কিতের ঘটনা। তা অঙ্কিত বলছে যে আমি যখন ওই মাধ্যমিক টাধ্যমিক দেবো, বলে বাবা ওখানে 15 বছর রানীগঞ্জে ছিলেন, তারপরে বদলি হয়ে চলে আসেন এইদিকে, মানে মেইন লাইনের এইদিকে, এই কল্যাণী বা নৈহাটি এই সমস্ত জায়গায় উনি ট্রান্সফার হয়ে আসেন। তো আমি জায়গাটার নাম জানি, আমি যেহেতু বলা বারণ, সেহেতু আপনারা তো জানেন আমি বলি না, মুখে লিউকোপ্লাস লাগানো থাকে, আমি বলি না। তো থাক, আমি এক্ষেত্রেও বললাম না, কারণ এটা সবারই একটা প্রাইভেসি আছে। তারা আমাকে ঘটনা পাঠান, আমি তাদের কাছে এমনি কৃতজ্ঞ যে আমি অনুষ্ঠানগুলো করতে পারি। তো এইটা ছিল অঙ্কিতের ঘটনা। কত মিনিট হলো? 32। এরপরে আমি যে ঘটনাটায় যাব, এই ঘটনাটা অর্কদ্বীপ বলে একটি ছেলে আমাকে পাঠিয়েছে। এই অর্কদ্বীপের একটা ঘটনা এখানে আছে, জানেন? এই অর্কদ্বীপ হচ্ছে বাঙ্গালোরে থাকে, আইটি সেক্টরে কাজ করে ছেলেটি। তো দেখবেন ওই হার মেনে গেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরম বলে একটা ট্যাগলাইন দেয়া আছে বোধহয় ভিডিওটায়, সম্ভবত ওটা ওরই ঘটনা আমি বলেছিলাম। তখনও মধ্যমগ্রামে থাকতো, তখন বোধহয় এখানে চাকরি করতো, তখনও বাঙ্গালোরে যায়নি। তো ওর বন্ধুর স্ত্রী মারা গেছিল। তো ওরা 3-4 বন্ধু তড়িঘড়ি ওরা দেখতে গেছে যে কী হয়েছে, কীভাবে মরলে। তো ও আর শ্মশানে যায়নি, ও সেই দেখতে গেছিল, তাদের বাড়িতে ঢুকেছে। তো ও যখন বাড়ি ফিরে এসছে, তখন ওর মা বলেছিলেন, অঙ্কিতের মা বলেছিলেন যে তুই ওই অর্কদ্বীপের মা বলেছিলেন যে তুই একটা কাজ কর, বাথরুমে গিয়ে এই জামা কাপড়গুলোকে চুবিয়ে দে, মরা বাড়িতে গেছিস, জামা কাপড়গুলোকে চুবিয়ে দে, আমি কালকে ধুয়ে দেবো, আর তুই অন্য জামা কাপড় পর। তো এ সায়েন্স নিয়ে পড়া ছেলে, এ সমস্ত কিছু করেছিল না, মানেনি মায়ের কথা। এ আলনায় গিয়ে ওই জামা কাপড় টাঙিয়ে অন্য ঘরের পরিধেয় জিনিসে পড়েছে, ওগুলো সব আলনায় রেখে দিয়েছিল। এবং তারপরে এর বাড়িতে কি হয়েছিল সেই ঘটনাটা ওই ভিডিওতে আছে, পারলে যারা নতুন সাবস্ক্রাইব করেছেন শুনে নেবেন। তো ওই অর্কদ্বীপের বাড়িটা হচ্ছে মধ্যমগ্রাম, ওর নিজের বাড়িও মধ্যমগ্রাম, শ্বশুরবাড়িও মধ্যমগ্রাম। তো ও বলছে যে আমি ব্যাঙ্গালোর থেকে রিসেন্টলি আমি এসছি এখানে, তা শ্বশুরবাড়িতে গেছি, তা ওই শ্বশুরবাড়ির ক্লোজ এক প্রতিবেশী, নাম হচ্ছে তপন হালদার, তিনি এসছেন আর কি, মানে এই শ্বশুরবাড়িতে। তো তিনি মুম্বাইতে পোর্টে চাকরি করতেন, এখন বোধহয় সম্প্রতি রিটায়ার করে গেছেন। তাই তপনবাবুর মুখে একটা ঘটনা, যেটা তপনবাবু অডিও করে পাঠিয়েছেন, মানে আমার মনে হচ্ছে অর্কদ্বীপের রিকোয়েস্টে উনি পাঠিয়েছেন ঘটনাটা। তা ঘটনাটা ছিল যে ঘটনাটা 20 বছর আগে, তখন তপনবাবু ওই মুম্বাই পোর্টে কাজ করেন। তো তপনবাবু বলছেন যে আমাদের তো উইকলি একটা ছুটি তো ছিলই, যেটা আমরা, মানে আপনারা যারা চাকরি বাকরি করেন, যারা পান, কারু কারু আজকাল আবার শনি রবি দুদিনই থাকে, সেগুলো প্রাইভেট সেক্টরে বেশি। আর ইয়েতে তো রোববারটা তো এমনি ছুটি। তা বলে এই ছুটি ছাড়া আমাদের কিন্তু প্রত্যেক 15 দিন বাদে বাদে দুটো অফ আমরা পেতাম, দুটো অফ, দুদিন অফ, মানে এই 15 দিনে দুদিন অফ, এমনি ছুটিটা তো আছেই, উইকেন্ডের ছুটিটা, আর দুটো করে অফ ডে আমাদের থাকতো।
আবার ওই 15 দিনে গিয়ে 2টো ডে অফ থাকে। তাহলে ওই সময়টা আমরা করতাম কি, যে কোনো জায়গায় বেড়ানোর হলে বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার হলে আমরা যেতাম, ঘুরে ফুরে আসতাম, আবার শিডিউল টাইমে মানে ধরুন ওই সোমবার সকাল সকাল সেখানে রওনা দিয়ে আমি চলে এসে আমরা কাজে জয়েন করে যেতাম। তা বলছে যে একজন গুজরাটি ছিল, ওনার কলিগ, তার নাম যেটা বলেছেন তানজেল, মানে বলছে গুজরাটি, তানজেল হচ্ছে গুজরাটি বলে আমরা তানজেল মাস্টার তানজেল মাস্টার বলতাম, কারণ ও বোট চালাতো। এইটাই আমাকে বলা হয়েছে, যেটা বলা হয়েছে সেটা বলছি আমি, কারণ এই শিপিং কর্পোরেশন বলুন বা এই পোর্ট ট্রাস্ট বলুন বা পোর্ট বলুন, আমার এ সম্বন্ধে অভিজ্ঞতা কম, আমার অনেক জিনিসেই অভিজ্ঞতা নেই। তো ছাড়ুন, কারণ চাকরি করলে বুঝতে পারতাম, চাকরি তো জীবনে করিনি। তো যাই হোক, ওই ওই জন্য তানজেল মাস্টার বলতো। এই তানজেল মাস্টার করতেন কি, ওই যে অফ ডে, ঠিক আছে, প্রত্যেক 15 দিনের মাথায় 2টো করে অফ ডে, উনি করতেন কি, ওনার একটা এই মারুতি সুজুকির একটা গাড়ি ছিল অল্টো। এখন অল্টোটা খুব কম দেখি, আপনারাও বুঝতে পারবেন যে অল্টোটা কমে গেছে নাকি তুলে দিয়েছে আমি জানি না, খুব কম দেখা যায় অল্টোটা। বলে উনি ওই অল্টো গাড়ি নিয়ে রাতের বেলায় খেয়ে দিয়ে এই 8টা, সাড়ে 8টা, 9টায় নেমে উনি গাড়ি ড্রাইভ করে গুজরাটে ওনার দিদির বাড়ি চলে যেতেন, সেখানে ওই থাকতেন। তার পরের দিনটা আবার রাত্রিবেলায় ড্রাইভ করে আবার ফিরে এসে কাজে যোগ দিতেন। তা বলছে বছর 20 আগে ঠিক এইরকম একটা এই অফ ডেতে উনি দিদির বাড়িতে ওরকম যাবেন, ওনার ওই অল্টো গাড়িটা নিয়ে। তা সাথে এক বন্ধুকে নিয়েছেন, যে বন্ধু মানে খুব ভালো গাড়ি চালায়, এবং তানজেল মাস্টার দারুণ গাড়ি চালায়। বলছে যে তপনবাবু বলছে আমি আমাকে গাড়ি চড়িয়েছেন, বলছে গাড়িটাকে না ঠিক খেলনার মতো চালায়, খেলনা গাড়ির মতো, মানে এত পাকা হাত। কিন্তু এই দিক ওই দিক, এই দিক ওই দিক করে এমনভাবে যাবে না, বলে আপনার মনে হবে যেন এই বোধহয় গাড়ির সাথে ঠকা গেল, কিন্তু হাত খুব পাকা, পাকা ড্রাইভার। তা প্রায় 9-10 ঘন্টার জার্নি। তা উনি ওনার এক বন্ধুকে ওই তানজেল মাস্টার নিয়েছে, যেমন তুই আমার সাথে চল, তুই ড্রাইভ করবি অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা আমি টেনে দেবো, যতটা পারবি তুই করবি, তারপর আমি টেনে দেবো। তো বলছে ঠিক আছে। তো তপনবাবু বলছেন যে আমরা যেমন বাংলায় যেমন মিষ্টিটা একটা খুব প্রসিদ্ধ, বাঙালিরা মিষ্টি খুব ভালো খায়, গুজরাটিরাও নাকি, আমি জানি না, উনি বলছেন যে গুজরাটিরা নাকি মিষ্টিটা খুব পছন্দ করে, প্রেফার করে গুজরাটে। তো ওই দিদির জন্য কিছু না কিছু নিয়ে যেত তানজেল মাস্টার। তো বলছে খুব মুম্বাইয়ের ভালো দোকান থেকে বড় প্যাকেটে খুব দামি মিষ্টি অনেকগুলো নিয়েছে ওই তানজেল মাস্টার। এখন আমাদের এখানে দেখবেন এই যে মিষ্টির প্যাকেটগুলো, এগুলো চৌকো প্যাকেট, চৌকো, এই প্যাকেটগুলো একটু ট্রায়াঙ্গেল টাইপের, এইরকম সরু, এইরকম 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 আর প্যাকেট। তো যাই হোক, মিষ্টি ভর্তি রয়েছে তাদের। তো এনারা 8:30, 9টার মধ্যে খেয়ে দিয়ে নিয়ে গাড়ি স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। তা তানজেল মাস্টার পিছনের সিটের বাঁ দিকের জানলাটায় বসে আছে, গাড়ি কিন্তু এসি নয়, এসি নয়, জানলা খোলা, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। এবার দেখুন, কোনো একটা টাউনশিপ, আপনি কলকাতা বলুন, মুম্বই বলুন, আপনি যখনই ওখান থেকে 2-3 ঘন্টা ড্রাইভ করবেন, আপনি কিন্তু শহর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা তো ঠিক, কি ঠিক বললাম তো? ধরুন আপনি দীঘা যাচ্ছেন, ওই এসপ্লানেড থেকে আপনি কোনো বাসে, লাক্সারি বাসে আপনি যাচ্ছেন, এই দ্বিতীয় হুগলি সেতু পার হলো, পার হয়ে তারপরে আপনি কি দেখতে পেলেন? মাঠ ঘাট, দূরে ছোট ছোট বাড়ি, তারপর আবার কোনো একটা জায়গায় গিয়ে বোসবাবুর হোটেলে দাঁড় করালো, সেইখানে আবার একটু ওই একটাই নির্জন নিরিবিলি হোটেল, ওইখানে লোকজন ভিড়, খাওয়া দাওয়া করলো, এইরকম। তা প্রত্যেকটা জায়গাতেই এইরকম। এরা 2-3 ঘন্টা গাড়ি চালানোর পর আউটসাইড অফ মুম্বাই, মানে শহরকে পিছনে ফেলে এরা এগিয়ে গেছে। চারপাশে মাঠ ঘাট, জঙ্গল বন, কখনো সরু রাস্তা দিয়ে যাচ্ছে, কখনো সেই রাস্তাটা গিয়ে আবার বড় রাস্তাকে করেছে, জয়েন করেছে। তো গাড়ি চলছে। এবার তানজেল মাস্টার পাকা ড্রাইভার, উনি তো পিছনের সিটে বাঁ দিকের জানলার কাছে, জানলাটা খুলে বেশ সুন্দর হাওয়া আসছে, উনি হাতটা কোনোইটা এইভাবে রেখে উনি সিটের সাথে হেলান দিয়ে ঝিমাচ্ছে, এবং উনি বুঝতে পারছেন গাড়ি প্রায় 90, 100, কখনো 100-র বেশিতেও গাড়ি উঠছে, বন্ধু চালাচ্ছে। তো তানজেল মাস্টার চোখ বুজে সিটে হেলান দিয়ে ওরকম তো বসে আছে।
তো বসে আস্তে আস্তে ওনার একটু তন্দ্রা এসছে। তো তন্দ্রা আসাতে মানে পুরো ঘুম নয়, ঠিক আছে? ওই তন্দ্রার মধ্যে উনি ফট করে শুনছেন কেউ বলছে, মিঠাই দেখে যা। তো তানজিল মাস্টার ওই তন্দ্রালু অবস্থাতেই বললেন, এই কে বললো মিঠাই দেখে যা? উনি আবার চোখ বুজে আবার ওইরকম তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে আছেন, কারণ আবার হয়তো গাড়ি চালাতে হবে ওনাকে, একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঠিক 3 মিনিট বাদে আবার কেউ যেন বলছে, মিঠাই দেখে যা। এইবারে তানজিল মাস্টার চোখ খুলে ফেলেছে। চোখ খুলে বলছে, আরে এ কে বলছে বারবার মিঠাই দেখে যা, মিঠাই দেখে যা? এই কি রে ভাই, এটা কে? ভাই গাড়ি তো কখনো কখনো 120ও তুলে দিচ্ছ। আমি তো পিছনে বসে বুঝতে পারছি যে গাড়ির স্পিড কত আছে। তাহলে রাস্তায় যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে, তাহলে তাকে তো ছাড়িয়ে আমরা কোথায় চলে এসেছি, তাহলে সে গাড়ির সাথে এত দূরে দৌড়বে কি করে? না, এটা তো অস্বাভাবিক কিছু। দেখি তো আবার বসে আছেন, ঠিক মিনিট 3 বাদে আবার মিঠাই দেখে যা আবার বলছে, মানে ওই মিষ্টিটা দিয়ে যা, মিষ্টি দিয়ে যা। এইবারে এই তানজিল মাস্টার কিন্তু স্থির হয়ে গেছে, মানে বুঝতে পেরে গেছেন যে এটা ঠিক না, ইনি কোনো খপ্পরে পড়েছেন কারুর। চিন্তা করছেন যে কি করবেন। গাড়ির কাজটাও বন্ধ করেননি। উনি করলেন কি, ওখান থেকে আস্তে 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 সরতে সরতে মিষ্টির প্যাকেটটা দেখাচ্ছিল পিছনের সিটের মাঝামাঝি জায়গায় মিষ্টির প্যাকেটটা রেখে দেয়া। উনি আস্তে 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 সরে ওই মিষ্টির প্যাকেটের দিকে ওখানে সরে যেয়ে বসলেন। ঠিক মিনিট 3 বাদে আবার মিঠাই দেখে যা, আবার সেই আওয়াজ। উনি দেখলেন ওনার এই যে বলছে না কথাটা, ওনার বন্ধু কিন্তু কিচ্ছু জানে না যে গাড়ি চালাচ্ছে। এবং তানজিল মাস্টার এত হুঁশিয়ার লোক, তার বন্ধুকেও কিছু বলেননি, এই কথা বলেননি যে তুই গাড়িটা থামাতো, কে এই কথা বলছে শুনি, একবার গাড়িটা। কারণ উনি মনে করছেন যে এসছে সে অশরীরী, এবং সে ওই মিষ্টি কেনার পর থেকে পিছু নিয়েছে, এবং গাড়ি যদি আমি এখন থামাই বা কিছু করি, পরবর্তী সময় এ গাড়ি পাল্টি মারিয়ে দেবে, তাহলে তো টায়ার পাংচার করবে, কিছু একটা ঝামেলায় পড়ে যাব, ফেসে যাব। তো উনি বন্ধুকে কিচ্ছু জানতে দেননি। উনি করলেন কি, যে এই মিষ্টি নিয়ে যাওয়া যাবে না। এবার আমি বলেছি ওই ট্রাঙ্গেল টাইপের ওই মিষ্টির প্যাকেটটা, আমাদের মধ্যে এরকম চৌকো না। উনি করেছেন কি, ওই মিষ্টির প্যাকেটটাকে হাতে নিয়েছেন, হাতে নিয়ে সত্যে সত্যে আবার ওই বাঁ দিকের জানলা এসছে, জানলার সামনে এসে করেছেন কি, মিষ্টির প্যাকেটটার বেশিরভাগ অংশ বাইরে ওই জানলার উপরে রেখে দিয়েছেন, বেশিরভাগ অংশ। আর 3 আঙুলে, এই 3টে আঙুল দিয়ে কোনাটা ধরে আছে, যাতে রাস্তার পরে পড়ে না যায়। উনি ইচ্ছে করলে 2-1টা ছুঁড়ে রাস্তা দিয়ে ফেলতে পারতেন, কিন্তু উনি চাননি। উনি বলছেন যদি নেয়ার থেকে পুরো প্যাকেট নিয়ে যা। বললো 3 আঙুলে এরকম তানজিল মাস্টার এরকম ধরে আছে, ওই জানলার কাচের ওই ইয়েটার পরে রেখে। গাড়ি চলছে 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 চলছে, কিচ্ছু হচ্ছে না কিছু না। হঠাৎ এক জায়গায় শট করে মনে হলো প্যাকেটটা হাত থেকে চলে গেল। গাড়ি চলছে, 3 মিনিট হলো, 4 মিনিট হলো, 6 মিনিট হলো, 10 মিনিট হলো, আর কোনো আওয়াজ নেই। কিন্তু প্রতি 3 মিনিট অন্তর আগে হচ্ছিল মিঠাই দেখে যা, মিঠাই দেখে যা, আর কোনো আওয়াজ নেই। উনি এইবার তানজিল মাস্টার, দেখুন তানজিল মাস্টার ভয় পেয়ে গেছিলেন। উনি বলেছেন যে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এনার সাহস কিন্তু খুব সাংঘাতিক সাহস এবং প্রখর বুদ্ধি। তো উনি করলেন কি, জানলার কাজটা এবার তুলে দিলেন, তুলে দিয়ে ওনার বন্ধুকে বললেন যে তুই আয়, পিছনে এসে তুই বিশ্রাম নে, আমি গাড়িটা চালাচ্ছি এবারে। বন্ধু কিন্তু কিচ্ছু বলেননি, তো এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে পিছনে ওর বন্ধু চলে আসলো, এবার উনি গাড়ি চালিয়ে নিয়ে গেলেন এবং ভোর ভোর পৌঁছেও গেছেন ওনার দিদির বাড়ি গুজরাটে। পৌঁছে গিয়ে একবার লোকালিটিতে বলছে যে তখনও দোকান খোলেনি যে টাইমে পৌঁছেছে। কোনো মিষ্টি, দিদির জন্য কী নেবো, প্রত্যেকবার কিছু না কিছু নিই, এবারে মিষ্টি ভালো খায়, দিদি মিষ্টি নিয়েছিলাম, তা তো এই অবস্থা হলো, তা খালি হাতেই যেতে হলো বাধ্য হয়ে। দিদি কি ভাববে, তা বলছে যাক, আর ভাই বোনের সম্পর্ক আর কি ভাববে। তো
পৌঁছেছে। পৌঁছানোর পরে ওখানে ফ্রেশ হয়ে তো দিদি নাস্তা দিয়েছে, সকালবেলার জলখাবার। এই জলখাবার টেবিলে বসে তখন তানজেল মাস্টার দিদিকে বলছে, দিদি জানিস কালকে এরকম মুম্বাইয়ের অমুক দোকান থেকে আমি এই তোর জন্য এই মিষ্টি কিনেছি। আমি পিছনে বসেছিলাম, ও গাড়ি চালাচ্ছিল, আমার একটু তন্দা তন্দা মতো এসছে, তো তখন শুনতে পাচ্ছি এরকম বলছে, আর তন্দা অবস্থায় শুনতে পাচ্ছি মিঠাই দেখে যা। তা আমি প্রথমে বুঝতে পারিনি, জানিস তো। সেকেন্ড টাইম যখন আবার বলেছে তখন আমার টনক নড়েছে। আমি তখন চোখ মেলে তাকিয়েছি, আমি বললাম যে কে বলছে এটা? রাস্তার পরে কেউ দাঁড়িয়ে থেকে তো এই কথা তো বলতে পারবে না, কারণ গাড়ি 90, 100, 120-তে গাড়ি কখনো কখনো দৌড়াচ্ছে, তাহলে সে কি গাড়ির সাথে এত জোর দৌড়াতে পারে নাকি কোনো মানুষ? তো তখন আমি বুঝে গেছি। এরপরে আমি আস্তে আস্তে ওখানে সরে গেছি। প্রতি 3 মিনিটে দিদি জানিস আমাকে বলছে মিঠাই দেখে যা, মিঠাই দেখে যা। তা আমি মিষ্টিটা এইভাবে জানলার উপরে রেখেছিলাম এবং মনে হলো শুট করে কেউ নিয়ে নিল হাত থেকে। এবং তারপর থেকে দিদি আমার কোনো কিছু শুনিনি। তখন বন্ধু বলছে, তানজেল মাস্টার বন্ধু, এই তুই আমাকে কালকে রাত্রির একবার বলিসনি? তা বলছে কি বলবো? তোর কি মাথা খারাপ? তুই গাড়ি ড্রাইভ করছিস, তখন ওই ঘটনা আমি তোকে বলবো, এই গাড়ি থামা, ও যে কোনো বড় বিপদ হয়ে যাবে। ওই জন্য তোকে আমি কিচ্ছু বলিনি। আর দেখ, আমাদের ফিরতেও হবে ওই রাস্তা দিয়ে। আজ আমরা যখন ফিরবো, হ্যাঁ, কালকের দিনটা অফ আছে, কালকে যখন ফিরবো তখন তো ওই রাস্তা দিয়েই তো ফিরবো। যার জন্য আমি তোকে কিছু বলিনি, বুঝতে পেরেছিস? তো দিদি তখন বলছে যে দেখ ভাই, ওই মিষ্টি যে তুই বুদ্ধি করে, আমি তোর বুদ্ধির তারিফ করি, তুই যে একটা দুটো ছুঁড়ে দিসনি, পুরোটাই দিয়ে এসছিস, এটা সব থেকে ভালো কাজ করেছিস। দেখ, একটা দুটো ছুঁড়ে দিলে হয়তো তুই বাকি মিষ্টিটা বাড়িতে আনতিস, তারপর আমাকে এসে গল্প করতিস, কিন্তু সেই মিষ্টিটা কি আমি খেতাম? হারগিজ না। আর সারা রাস্তা তোর সাথে ওইরকম করতে করতে আসবে, আর সেই তুই যদি এসে আমাকে বলিস যে দিদি জানিস কালকে মিষ্টি নিয়ে আসছিলাম, এরকম সারা রাস্তা এরকম করেছে, তাহলেও সেই মিষ্টি আমি খেতাম না। তুই খুব বুদ্ধিমানের কাজ করেছিস ভাই। হ্যাঁ, মিষ্টিটা পুরো দিয়ে দিয়েছিস, কারণ ওই মিষ্টি তুই যখন কিনেছিস তখন থেকেই তোর পিছনেও ধাওয়া করেছে। তো যাই হোক, তো তানজিল মাস্টার বলছে বলে তারপরে এই তপনবাবুকেই ঘটনাটা বলছিলেন, যে বললো তারপরে আমি ওই রাস্তা দিয়ে আমি আমার বন্ধু রাত্রে আবার ড্রাইভ করে আমরা ফিরেছি, কোনো অসুবিধে কিছু হয়নি, কেউ কিছু বলেও নি বা কিছুই হয়নি, গাড়িরও কোনো ক্ষয়ক্ষতি বা গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়া কিচ্ছু হয়নি, একদম রিল্যাক্স আমরা চলে এসেছি। তো এইটা ছিল এই অর্কদ্বীপের পাঠানো ঘটনা। অনেক ধন্যবাদ যারা এই ধরনের ঘটনা আমাকে পাঠান এবং এ করেন, তাদের মানে মূল্যবান। সবাই প্রফেশনে আছেন, কেউ আইটি সেক্টরে আছেন, কেউ টিউশন, পুজো, আচ্ছা সমস্ত কিছু করেন, তার মধ্যেও তারা কন্টেন্ট জোগাড় করেন। কেউ প্রশাসনিক দপ্তরে আছে, তবুও তারা কন্টেন্ট জোগাড় করতে সচেষ্ট থাকেন। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ, তাহলে এতদূর এগোনো সম্ভব না। বুঝতে পেরেছেন? মানুষের জীবনে ঘটনা বলতে গিয়ে কোথায় কী হয়েছে, এখন দেখুন সব তো ডিটেলে বলা যায় না। ডিটেলে বলতে গেলে সেই বাড়িটা ইন্ডিকেট হয়ে যায়। তার 5 জন ইউটিউব বলে কথা। গ্রুপ হলে আমি নয় বলতাম। যখন গ্রুপে গল্প বলতাম, আমি বলতাম যে অমুক বাড়ি অমুক তো হয়েছে। সে তো কয়েক হাজার মানুষের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এটা তো অনেক মানুষ শোনেন, হয়তো কমেন্ট করেন না। তাই বলি না, তা আপনাদেরও বলি, আপনাদের কাছে যদি কারুর এইরকম ধরনের কোনো ঘটনা থাকে অবিশ্বাস্য, তাহলে আপনারা পাঠান। আমাকে পাঠাবার ঠিকানা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, যেখানে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, মা, ঠাকুমা, দাদু আশ্রম অতীত, ওই জায়গাটা একটা প্রেস করুন, পুরো ডেসক্রিপশন আপনার সামনে আসবে। ওর নিচে এসে ওই নম্বরে একটা হাই লিখুন, আমি ঠিক রেসপন্স করব। এবং আপনি ওখানে লিখে বা অডিও করলে একটু পরিষ্কারভাবে করবেন, আর লিখেও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি পড়ে নেব। তো এইভাবে ঘটনা পাঠাতে পারেন। আর সবাইকে বলি, সাবস্ক্রাইবার যারা করছেন তাদের অনেক ধন্যবাদ। এই ঘটনাগুলোকে আপনিও শোনাতে পারেন, আপনি শেয়ার করুন বেশি করে, চ্যানেলের সাথে থাকুন। যারা নতুন তাদের খালি একটা কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিচিত দিয়েও সাবস্ক্রাইব করান। কারণ অনেকে এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে। এগুলো কোনো বই বা থেকে আপনি পাবেন না, এগুলো নেই। এবং দেখুন, ইউটিউব মানে তো আমার একার চ্যানেল নয়, এই একটা চ্যানেল নয়, হাজার এক চ্যানেল আছে, তাদের বিশাল বিশাল সাবস্ক্রাইবার, বিশাল বিশাল ভিউয়ার। আমি তো তাদের মুখের যোগ্যও নই, কিন্তু আমার কোনো মিউজিক নেই, কোনো নেই, ওপেন বললি আপনাদের সামনে বসি, গল্প বলি,
মানে ঘটনা বলি, গল্প বলবো না এগুলো, ঘটনাগুলো বলি, বলে তারপরে আপনাদের জানাতে বলি যে কেমন লাগলো আপনাদের। হুম আমি এর মধ্যে দিয়ে আমি লোক দিয়ে আমি নিজে না জানি, আমি এত কারিকুরি করে সেই বিরাটভাবে অশরীরী এরকম আসছে যাচ্ছে এরকম করে থামনেল টামনেল দিয়ে এটা করা যায়, কিন্তু জানেন তো আননেসেসারি, দরকার নেই তো। মানে মানুষ ভালোভাবে, যেমন বাড়ির বয়স্ক মানুষদের থেকে ঘটনা শোনেন তেমন শুনলেই ভালো। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার এরকম কোনো সোমবার, বুধবার বা শুক্রবারে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ আসি, নমস্কার।